রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৯৫ পর্ব। ৪৯-এ আবার নামলো আশার কারান। জয় বাবা ঠাকুর! কাহারেরা ঝাঁপ দিয়ে পড়ল হাঁসুলি বাঁকের মাঠে। হাল গরু নিয়ে ছুটল। পাগল পালালো গ্রাম ছেড়ে। কি করবে সে এখন আর গ্রামে থেকে? কাহারেরা পড়েছে চাষ নিয়ে। সে গায়ে একলা কাকে নিয়ে দিন কাটাবে? গোটা কাহার পাড়া মাঠে, গরু, মানুষ, মেয়ে, পুরুষ সব। যে জমিতে হাল চলেছে তার চারিপাশে ঝাঁকবন্দি বক নেমেছে। লম্বা পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ লম্বা গলা বাড়িয়ে লম্বা ঠোঁটে জমির ঘোলা জলে ঠোকর মেরে ব্যাঙ, পোকা, কেঁচো, কাঁকড়া ধরে খাচ্ছে। লাঙলের ফলে মাটির জমির তলায় পোকামাকড় ভেসে উঠছে। মাথার উপর উঠছে ফিঙে আর কাকের দল। তারাও ছো মারছে। কাকে আর ফিঙেতে চিরকেলে ঝগড়া। খাবার লোভে তাও ভুলেছে ওরা। বনোয়ারি বলে, উদর এমনই বটে, উদরের দায় বড় দায়। কাহারদের ছোট ছোট ছেলে মেয়েরা জমির আলের গর্তের ভিতর কাঁকড়া ধরে বেড়াচ্ছে। কাহার মেয়েরা ঘরের পাটকাম সেরে গায়ে গরুর দুধ দুইয়ে চন্দনপুরে যারা দুধের জোগাড় দিতে যায় তাদের দিয়ে মরদের জন্য জলখাবার নিয়ে মাঠে আসছে। সঙ্গে আছে ঝুড়ি কাস্তে। পুরুষদের জলখাবার খাইয়ে আলে আলে ঘাস কাটবে। বোঝা বোঝা ঘাস। কতক খাওয়াবে নিজের গরুকে, কতক পাঠাবে চন্দনপুরে বিক্রির জন্যে। চন্দনপুরে যাবার আলপথটি ঘাসে প্রায় ভরে গিয়েছে। ওই পথটার দিকে তাকিয়ে সবচেয়ে খুশি হয় বনোয়ারি। ও পথে করালির দল ছাড়া কাহার পাড়ার লোকেরা বড় কেউ হাঁটে না। দুধ ঘাস ঘুঁটে যোগান দিতে যাওয়া ছাড়া ও পথে নিত্য কেউ হাঁটে না। তাও সে চন্দনপুরের কলের কারখানার এলাকায় নয়, ভদ্রলোকের বাবু মশাইদের পাড়াতে যারা তারা। মেয়েরাই যায়। পুরুষদের মধ্যে যার যেদিন মাঠের কাজ কম থাকে সে যায় বিকেলবেলা আবগাড়ির পচুই মদের দোকানে। বড় একটা জ্বালায় আনে রাস মদ, ধেনু পচাইয়ে সবচেয়ে তেজস্কর অংশটা। সেটা তারা জল মিশিয়ে পরিমাণে বাড়িয়ে যার যেমন পয়সার সামর্থ্য সে তেমনি ভাগ নিয়ে খায়। করালি চন্দনপুর যাওয়া আসার একটা নতুন আলপথ তৈরি করেছে। পথটা একেবারে মাঠের বুক চিরে সোজা চলে গিয়েছে। করালির পিছনে পিছনে মাতলা, নটবর, তাদের পিছনে আরো কজন ওই পথে যাওয়া আসা করে। পিতৃপুরুষের আমলের জাঙল ঘেঁষা পথটাকে বাঁয়ে রেখে নতুন পথ ফেলেছে তারা। সে পথ কিন্তু আজও ঠিক হয়ে ওঠে নাই। মাতলা, নটবর, গোপাল ছাড়া আর সকলে শায়েস্তা হয়ে গিয়েছে। তারা আবার মাঠের কাজে লেগেছে। কাজ জুটিয়ে দিয়েছে বনোয়ারি। কাজের ভাবনা কি? নতুন মাঠ হচ্ছে সাহেব ডাঙায়। বাবুদের অঢেল পয়সা। জমি কাটিয়ে ফেলেছে অনেক। তাতে ঢেলেছে মরা পুকুরের পাক মাটি। চাষ চালিয়েছে জোর। কিন্তু বাবুরা তো নিজে হাতে চাষ করে না, চাষ করে কাহারেরা। আর করে কাহারদের মতোই হাতে নাতে চাষ করতে যাদের নিচুকুলে জন্ম তারাই। এ হলো ভগবানের বিধান, বাবা ঠাকুরের হুকুম। খাটো খাও, বুক পেরে দুহাতে খাটো। সোনার লক্ষ্মীতে ভরে উঠুক হাঁসুলির মাঠ। বাবু মশাইদের, সদ্গোপ মশাইদের ভাগ্য আর তোমাদের হাত যশ। মনিবের খামারে ধান তুলে দাও। মণিবান শাক বাজিয়ে জলধারা দিয়ে লক্ষ্মী ঘরে তুলুক। তুমি আঁচলে খামার ঝেড়ে তুলে নিয়ে এসো মা লক্ষ্মীর পায়ে ধুলো। তাই তোমার ঢের, তার চেয়ে বেশি কি চাও? যেমন বিয়ে তেমনি বাজনা।
কাহার কুলে জন্ম যখন হয়েছে তখন এ জনমের এই বিধান। চুরি করো ডাকাতি করো, এর চেয়ে বেশি কিছুতেই হবে না। চুরি ডাকাতি করেও তো দেখেছে কাহারেরা, এই তো পরম সেদিন পর্যন্ত ডাকাতি করেছে, কি হয়েছে? তাতেও এই চুরি ডাকাতি করে মাল তুলে দাও সামালদার মহাশয়দের ঘরে। চুরির লক্ষ্মী তার ঘরে তুলে দিয়ে নিয়ে এসো শুধু সেই লক্ষ্মীর পায়ের ধুলো, আর নিয়ে এসো অধর্মের বোঝা। তার চেয়ে বহু ভাগ্যে চাষের পথ খুলে দিয়েছেন কর্তা ঠাকুর। সেই পথে হাঁটো, ধর্মকে মাথায় রাখো। সকাল সন্ধে দেবতাকে প্রণাম করে বলো, এ জন্মে এই হলো, আসছে জন্মে যেন উঁচু কুলে জন্ম দিও দয়াময় হরি হে। গোপালীবালা এসে দাঁড়ালো মাঠের আলের উপর, জল খাবার নিয়ে এসেছে। বনোয়ারি ঘোষেদের ভাগের জমির একটা কোণ চৌড়স অর্থাৎ সমান করছে। হাঁস হাঁস শব্দে কোদাল চালাচ্ছে। সদ্গোপ মশাইদের গরুগুলি এই পথে নদীর ধারে চড়তে যায়। জমিখানার একটি কোণকে খানিকটা যেন দুমড়ে দিয়ে গোপত্তা চলে গিয়েছে। চারটি কোণ সমান একখানি দেখন সারি অর্থাৎ দেখতে সুন্দর জমিতে পরিণত করবার জন্য বনোয়ারি প্রতি বৎসরই খানিকটা কেটে জমির মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকে অন্যের অগোচরে। জাঙলে সদ্গোপ মশাইদের গোচরে এলে তুমুল কাণ্ড করবে তারা। ঘোষ মশাইদের কানে উঠলেও তারা বলবেন, কতবার তোমাকে বারণ করেছি বনোয়ারি, কি দরকার আমার খানিকটা জমি বাড়িয়ে নিয়ে? মেজ ঘোষ বললে, আশ্চর্য, জমিটা যদি তোমার হতো তো বুঝতাম, এতে তোমার লাভ কি বলো তো? বনোয়ারি এসবের জবাব দিতে পারে না, মাথা চুলকায়, কিন্তু চাষের সময় এলে খানিকটা বাড়িয়ে না নিয়েও তার মন পরিতুষ্ট হয় না। গোপালীবালা বসলো। বনোয়ারির এখন কোনো দিকে তাকাবার অবসর নাই। এই সময়টা এদিকে কেউ নাই, কাহারেরাও না। এই উপযুক্ত সময়। কাহারেরা তার অনুগত বটে, কিন্তু এ বিষয়ে বিশ্বাস নাই। নিজেরা কিছু বলবে না, কিন্তু ফুসফাস করে সদ্গোপ মনিবের কানে তুলে দেবে। 10-15 হাত লম্বা আলটার কোথাও আধাত কোথাও 3 পোয়া জমি কেটে কুপিয়ে ছেটে জমিটার চষাখোড়া মাটির সঙ্গে মিশিয়ে বনোয়ারি উঠে মাথা ঝাড়লে। ঝাঁকড়া চুল থেকে জল ঝরে পড়ল কালো বনোয়ারির চুল থেকে মুক্ত বরণ টোপা টোপা জলের ফোঁটা। কোমরটা টাটিয়ে উঠেছে, সোজা হয়ে দাঁড়ানো যায় না। বেঁকে দাঁড়িয়ে আকাশের দিকে চাইলে বনোয়ারি। জল খাবারের বেলা হয়েছে, আকাশে ঘন ঘোর মেঘ আজ। বেলা বুঝবার উপায় নেই, কাল রাত্রি থেকে জোর বর্ষা নেমেছে। বাঁশবাদির বাঁশবন পট পাকুড় শিরীষ গাছের ছাই রঙের মেঘ ঘুরে বেড়াচ্ছে। এক যাচ্ছে এক আসছে, কেউ ফুলছে কেউ কাঁপছে, ক্রমশ আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে। কেউ বা ছুটে চলে যাচ্ছে সনসন করে, কোন দেশ থেকে কোন দেশে কে জানে। কাহার পাড়ায় চালে চালে বড় বড় গাছের গায়ে গায়ে বাঁশবনের ঘন পল্লবে কাহার বাড়ির উনুনের ধোয়া হালকা কুণ্ডলি পাকিয়ে জমে রয়েছে, যেন পেঁজা শিমুল তুলোর রাশি ছড়িয়ে দিয়েছে কেউ। মেঘে মেঘে এমন ঘোরালো হয়ে আছে চারিদিকে যে বেলা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। কেবল পেটে খিদে লেগেছে, আর গরু বাছুরের ডাক শুনে মনে হচ্ছে যে হ্যাঁ, জল খাবারের বেলা হয়েছে। কিন্তু গোপালীবালাকে দেখে খুব খুশি হলো না বনোয়ারি। সুবাসী এলো না কেন? সে এলে যে তাকে দুদণ্ড দেখতে পেত, দুটো হাসি খুশির কথা হতো, পেট ভরার সঙ্গে মন মেনাদ ভরে উঠত। দীর্ঘ নিঃশ্বাস ফেললে বনোয়ারি। সে কথা বলাই যায় কি করে গোপালীবালাকে? তবে গোপালীবালা মেয়েটি বড় ভালো। সেই যে 20টি টাকা নিয়ে বলেছিল কোনো আপত্তি অশান্তি করবে না, সে কথা সে রেখেছে, কোনো আপত্তি অশান্তি করে না। ঘর দুয়ার গরু বাছুর হাঁস মুরগি নিয়ে আছে, ঘুটে দিচ্ছে, গোবর কুড়িয়ে আনছে, ধান ভেঙে চাষ করছে। সুবাসী শুধু ঘর নিকোয় বাসন মাজে ভাত রাঁধে আর নিজের তরিবাদ সাজসজ্জে নিয়েই আছে। চুল বাঁধছে খুলছে আবার বাঁধছে, রাত্রিবেলা দেখতে পায় না বনোয়ারি।
ভোরবেলা যখন ওঠে তখন নজর পড়ে সুবাসীর হাতে আলতার রঙের দাগ লেগে আছে। বনোয়ারির নিজের অঙ্গেও তার দাগ লেগে থাকে প্রত্যহ। লজ্জার কথা, পাড়ার ছেলে ছোকরা মেয়েরা মুখ টিপে হাসে। রতন প্রহ্লাদ গুপি দেখতে পেলে আর বাকি রাখে না। ঘোষবাড়ির বউ ঠাকুরান সেদিন দেখে যে ঠাট্টাটা তাকে করেছেন তাতে বড়ই লজ্জা পেয়েছে বনোয়ারি। তবু তো পাগল নাই, সে যে সেই কাড়ান লাগাতেই গেরাম ছেড়ে কোথায় পালিয়েছে আর ফেরে নাই। সে থাকলে গান বাধ্য। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৯৬ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।